ও বাবা, তোমার সিরিয়াসলি বলো না, শরীরটা খুব খারাপ করছে না তো? এই দেখ, একটা সামান্য কথা কইলু। আরে আমি যেদিনই মরি না কেন সেদিনই তুই তো হাহাকার করবি। এই জন্যই তো বলছি আমি, এই জন্যই তো বলছি যে মনটাকে শক্ত কর, বুঝলি? মনটাকে শক্ত কর। তুই না ডাক্তার, ডাক্তারদের কত মন শক্ত করতে হয় জানিস? তাই তো, আমি তো ডাক্তার, ডাক্তার বলে তো মানুষ না আমি, তাই না? ডাক্তার বলে দিলেই হয়ে গেল না? ডাক্তারদের কি তার বাবা মার প্রতি অন্যদের তুলনায় ভালোবাসা কম থাকে বলো? ও বাবা, ও বাবা, তোমাদের যদি শরীর খুব একটা ভালো না থাকে তাহলে বলো না, আমি তাহলে আজকে ক্লাসে যাচ্ছি না। না 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 না, আরে বাবার শরীর আমার ঠিক আছে, মাথা ঘোরা অনেক কমে গেছে। এই তো এখন রেস্টে থাকবো, শরীর একদম ফিট হয়ে যাবে। তুই ক্লাসে যা, ক্লাসে যা, তো একসঙ্গে বিকেলবেলা যখন ফিরবি চা খাবো। একসঙ্গে চা খাবো। আচ্ছা তাহলে আমি রেডি হতে চাই। এসো এসো। বাবার চোখ মুখটা আজ ভালো লাগছে না। এরকম তো দেখিনি কোনোদিন মানুষটাকে। মেজাজ করে, রাগ করে, ঝগড়া করে, সেই রকমই বাবা ভালো। কি সব বললো একটু আগে, মনটাকে শক্ত করি, সমুখ তমুখ। বাবার গলায় এরকম কথা শুনতে আমার একদম ভালো লাগে না। বাবার বড় রকমের কিছু হয়নি তো? বাবা ভালো থাকবে তো? না না, ঠাকুর দেখো, দেখো বাবার যেন কিচ্ছু না হয়। বাবা এই বাড়ির বট গাছের মতো সবাইকে নিচের ডালপালা ছড়িয়ে আশ্রয় দিয়ে রেখেছে। মানুষটাকে ওপর থেকে চাই মনে হোক না কেন, মানুষটা ভেতর ভেতর একদম অন্যরকম। দেখো ঠাকুর, বাবাকে ভালো রেখো। আরে ইমন, দাঁড়াও দাঁড়াও, হন করে চললে কোথায়? স্যার আমি তো আপনাকে দেখতেই পাইনি। আচ্ছা তুমি কি আজকাল ক্লাস কাটো নাকি? বন্ধু বান্ধবদেরও দেখছি না। কি যে বলেন, আমি বাড়ি যাচ্ছি এখন? হ্যাঁ, আসলে আজ আমাদের বাড়ির সবাই রূপকথাদের বাড়ির নেমন্তন্নে গেছে, পুজো আছে। ও তাই নাকি? সেই সব তো মিটেই গেছে, সমস্যা তো আর কিছু নেই। তারপর আপনার সঙ্গে আর কোনো কথাই হলো না। সমস্যা তো ছিলই না, মেটামেটির কি আছে? আমি তো দেখে বলেই এসেছিলাম যে শি ইজ পারফেক্টলি ওকে। বলেছিলেন, কিন্তু তারপরেও তো আপনি জানেন। শুনেছি। হ্যাঁ, রূপকথা দিদি তো বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিল রাগ করে। রূপকথা দিয়ে রাগ করলেন? অন্যায় করলেন রূপকথা দিয়ে, আবার রাগও করলেন? তোমার রূপকথা দিয়ে তো ভারী অদ্ভুত মানুষ, অদ্ভুত প্রকৃতির মানুষ। ছাড়ুন না, মোট কথা সবকিছু মধুরেণ সমাপয়ে, সব তো ভালো করে মিটে গেছে, ব্যাস। এই কথাটা আমাকে বিশ্বাস করিও না ইমন, মানুষের স্বভাব কখনো বদলায় না। এই কথাটা নিজেও মাথায় রেখো, তাহলে অ্যালার্ট থাকতে পারবে। হ্যাঁ, আজকে সবকিছু ঠিক আছে, ভালো আছে, কিন্তু চিরদিনের জন্য ভালো হয়ে গেল, সবকিছু ভেতর থেকে ভালো হয়ে গেল, এটা মনে করো না। স্যার, রূপকথা দিদি পাল্টে গেছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বোঝাও তো, একটা মানুষ একদিনে একেবারে আমূল বদলে গেল, তার এতদিনের স্বভাব সব ঝেড়ে ফেলতে পারলো, এটা কখনো হয়? রূপকথা দিদি হয়তো বুঝতে পেরেছে যে দাদাভাই তার জন্য সব থেকে ভালো। দাদা মায়ের মতো একজন স্বামী পেয়ে রূপকথা দিদির জীবন ধন্য হয়ে গেছে, তাই। তুমি ছেলে মানুষ এইভাবে ভাবতে চাইছো, ভাবো, আমি বাধা দেব না। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি ইমন, রূপকথা থেকে সারা জীবনের মতো সাবধান থাকবে। কবে কখন কিভাবে তুমি ফেঁসে যাবে তুমি হয়তো নিজেও বুঝতে পারবে না। দেখো, মানুষ যখন সতর্ক থাকার অভ্যেসটা ছেড়ে দেয় না, তখনই কিন্তু তার বিপদগুলো আসতে থাকে। আমার কেন বিপদ হবে?
আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। বিপদ যে ঘটাবে সেই জানে তোমাকে কিভাবে বিপদে ফেলবে। এই কথাগুলো বলে তো লাভ নেই ইমন। এর আগেও অনেকবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ, তুমি হয়তো বেরিয়ে আসতে পেরেছো। দেখে সতর্ক থেকে এটুকুই বললাম। আর এখন তুমি বাড়ি যাচ্ছ, তোমার তো ক্লাস ছিল, তারপরে আজকে আবার একটা সেমিনার আছে। তুমি পার্টিসিপেট করবে না সেমিনারে? সেটাই আমি আপনাকে বলতাম, আজ আমার পক্ষে পার্টিসিপেট করে কিছুতেই সম্ভব হবে না স্যার, বাবার শরীরটা ভালো নেই। মিস্টার কি হয়েছে? ওই তোমরা তো আজকাল কিছু বলো না আমাকে। না স্যার, আমি আপনাকে বলতাম, তারপর মনে পড়লো আজ তো আপনার সেমিনারে স্পিচ আছে, তাই ভাবলাম আপনার একবার সেমিনারটা হয়ে গেলে আপনাকে ঠিক বলবো বিকেলবেলা আসার জন্য। কি হয়েছে বলো তো? কিছু না, বাবার গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আমি বাবাকে খেতে দিয়ে এসেছি, বাবা এখন বিশ্রাম নিচ্ছেন। পুজো বাড়িতেও গেল না, তারপর আমি একটু প্রেশারটা চেক করেছিলাম, দেখলাম বেশ হাই। ও এই ব্যাপার? তো তেমন সিরিয়াস কিছু নয় তো? না স্যার, বাবার তো আসলে বয়স হচ্ছে, আমি একটু অ্যালার্ট থাকতে চেয়েছি। আমি চেয়েছি যাতে বাবার যত্নটা ঠিকঠাক করে নেওয়া হয়। এখন তো প্রেশারটা একটু বেশি হবেই, তাই এখন থেকে একটু, এই জন্য আমার একটু কেমন লাগছে। আমি তাই বাড়ি চলে যাচ্ছি। বাবা তো এখন বাড়িতে একা আছেন, আমি এখন চলে যাই, বুঝলেন তো স্যার? শোনো, তুমি একটা কাজ করো, আমার মিনিট 10 একটা স্পিচ আছে। ওই ইনাগ্রেশনটা হয়ে যাওয়ার পরে প্রথমেই আমার স্পিচটা আছে। আমার স্পিচটা হয়ে যাওয়ার পরে আমি আর বেশিক্ষণ থাকবো না, ধরো 5-7 মিনিট, তার মানে আধ ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যেতে পারবো। আমিও তাহলে একবার মেজদাকে দেখে আসতে পারবো। শুনলাম শরীরটা ভালো নেই, তুমি তাহলে আমার সঙ্গে চলো। না না স্যার, আপনি এক কাজ করুন, আপনি আধ ঘন্টা পরেই আসুন, আমি এখন চলে যাই। কি বলুন তো, আমি তো বাবাকে কথা দিয়েছি আমি যাব, বাবা বাড়িতে আমার জন্য অপেক্ষা করে আছেন, একা আছেন, আমার যাওয়াটা এখন ঠিক হবে। কি করি এখন? বাড়িতে তো কেউ নেই। এইভাবে বেঘরে মরবো? কেউ তো জানতেও পারবে না। সবাই বলেছিল কেউ না কেউ থাকবে, আমি তো থাকতে দিইনি। তখন বুঝতে পারিনি বিপদ আমার শিওরে এসে দাঁড়িয়েছে। মেজদা এই সময় তো বিশ্রাম নেন, ঘুমন না? হ্যাঁ, বাবা তো ঘুমোয় এখন, এখন তো 2টো বাজে, যেতে যেতে 3টে বাজবে আমার। কি বাবাকে ঘুম থেকে তুলবো ডেকে? আরে মেজদার তো তখন ওঠার সময় নয়, 3টের সময় তো মেজদা ওঠেন না, সে 4টে নাগাদ ওঠেন। আরে কি দরকার, শরীরটা যখন খারাপ, বিশ্রাম নিচ্ছেন, নিক না। তুমি গেলেই জেগে যাবেন, কথা হবে, বিশ্রামের ব্যাঘাত ঘটবে। তার চেয়ে তুমি চলো সেমিনারটা অ্যাটেন্ড করবে। আমাদের সব ছেলেমেয়েরা থাকবে, তুমি থাকবে না, তাই বা কি করে হয়? এসব সেমিনার অ্যাটেন্ড করা উচিত ইমন। কুসুম দোলা কুসুম দোলা